আসসালামু আলাইকুম। এমপল এডুকেশন কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম স্বরবর্ণ লিখতে গেলে আমরা দুটো দাগের সমন্বয়ে লিখব, একটা বড় দাগ, একটা ছোট দাগ। বড় ভাই এবং ছোট ভাই। ছোট ভাই হবে বড় ভাইয়ের অর্ধেক, অথবা বড় ভাই হবে ছোট ভাইয়ের দ্বিগুণ। আমাদের 2 নম্বর শর্ত ছিল, আমরা যখন পাশাপাশি লিখব আমরা বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাব। 3 নম্বর শর্ত ছিল, আমরা যখন উপরে নিচে লিখব আমরা উপর থেকে লিখে নিচের দিকে যাব। এই 3 শর্ত আমাদেরকে ফুলফিল করতে হবে। এরপর আমাদের স্বরবর্ণ হচ্ছে মোট 10টি। কি কি? আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই। এই হচ্ছে আমাদের স্বরবর্ণ 10টি। আশা করি আপনারা সবাই ভালো মতো এটাতে অভ্যস্ত হয়েছেন, কারণ আমরা আজকে শিখব যুক্ত স্বরবর্ণ। যুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি। লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম। মজার বিষয় হচ্ছে তারা কেউই নতুন না। এই 10টা থেকেই আমরা 11টি যুক্ত স্বরবর্ণ তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন, এরা একটা জোড়া, এরা একটা জোড়া, এরা একটা জোড়া, এরা একটা জোড়া, এবং এরা একটা জোড়া। এই দুইটা থেকে দুইটা যুক্ত স্বরবর্ণ আসবে। এই দুইটা থেকে দুইটা যুক্ত স্বরবর্ণ আসবে। হয়ে গেল 4টা। এই দুইটার মধ্যে শুধুমাত্র এটা প্রথমটা থেকে 3টা যুক্ত স্বরবর্ণ আসবে, এবং এটা থেকে আসবে 3টা। এখান থেকে আসবে 2টা, এখান থেকে আসবে 2টা, 4টা, এখান থেকে আসবে 3টা, 7টা, এখান থেকে আসবে 3টা, 10টা, আর এই একটা থেকে আসবে একটা। হয়ে গেল আমাদের 11টা। এই হচ্ছে আমাদের স্বরবর্ণ। এবং মজার বিষয় হচ্ছে, এদের সবার সাথে এই ই, এই ইটা হচ্ছে আমাদের গেম চেঞ্জার। এ সবার সাথে বসবে, অনেকের সাথে বসবে, সবার সাথে বলতে অনেকের সাথে এসে বসবে। এটা হচ্ছে আমাদের কি ফ্যাক্টর। আমরা এখন দেখব আমাদের স্বরবর্ণগুলো কিভাবে আসতেছে। আচ্ছা, আমরা আগে প্রথমে বলেছিলাম প্রথম দুইটা থেকে দুইটা আসবে। আমরা আগে প্রথমটা লিখি। আমাদের প্রথমটা ছিল আ। এটা ছিল আমাদের আ। এর সাথে এখন যুক্ত হবে আমাদের ই। ওই যে শেষে ইটা ছিল, এই ই। হয়ে গেল এটা এ। এ। একটু চাপ দিয়ে, গলার ভিতর থেকে চাপ দিয়ে আসবে। এটাকে ভুলেও কেউ এইচ মনে করেন না, এটা কিন্তু
এ এ আচ্ছা, মজার বিষয়, এখন যদি আমরা, আচ্ছা, এটা হচ্ছে এ, প্যাটার্নটা পরে দেখাচ্ছি। এরপর আমাদের ছিল ইয়া, এই ছিল আমাদের ইয়া, এর সাথে ই, হয়ে গেল কি ইয়ে, গলার মধ্যে চাপ দিয়ে হবে এ ইয়ে, একটু বাঁকা হয়েছে, সমান হবে, আচ্ছা এটা একটু ছোট হয়ে গেছে, সমান সমান হবে, এই হচ্ছে আমাদের ইয়ে। এরপর আসতেছে অ, এই ছিল আমাদের অ, তার সাথে বসবে, দেখেন বাম দিকে যাচ্ছে কিন্তু বাম দিক, ই বসবে, হয়ে গেল এটা এ, এটা কি হয়ে গেল এ, এ ইয়ে এ। আমাদের এর পরটা ছিল অ, এর পরে ছিল ইয়, এই হচ্ছে আমাদের ইয়, ইয়র সাথে ই যুক্ত হবে, হয়ে গেল ইয়ে, এ ইয়ে, আগেটা ছিল এ ইয়ে, এটা হচ্ছে এ ইয়ে। আমরা যদি চারটাকে আবার একটু রিভিশন দিই, তাহলে কি কি দাঁড়াচ্ছে, আমাদের প্রথমটা হচ্ছে আ, সাথে ই, হয়ে গেল এ, তারপরে ইয়া, সাথে ই, হয়ে গেল ইয়ে, অ, সাথে ই, হয়ে গেল এ, ইয়, সাথে ই, হয়ে গেল ইয়ে, এ ইয়ে এ ইয়ে। এই হচ্ছে আমাদের চারটা যুক্ত স্বরবর্ণ। আশা করি এতে পর্যন্ত আপনাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে না। এরপরে আমরা যাব, বলেছিলাম ও, আমাদের ছিল ও, আমরা বলেছিলাম এই ও থেকে আমরা তিনটা যুক্ত স্বরবর্ণ তৈরি করব। এখন একটা জিনিস দেখায় আনি, ও এর সাথে আ এর সম্পর্ক, আর উ এর সাথে অ এর সম্পর্ক, ও এর সাথে আয়ের, আ যে গ্রুপটা আছে আয়ের সম্পর্ক, এবং উ এর সাথে অ এর সম্পর্ক, মনে রাখবেন এই দুইজন একসাথে বসবেন এবং এই দুজন একসাথে বসতে পারবে, কিন্তু এই আ কখনো উ এর সাথে বসতে পারবে না, ও এর সাথে কখনো অ বসতে পারবে না, একদম পরিষ্কার কথা। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে সম্পর্কটা হচ্ছে। এই হচ্ছে আমাদের ও, ও এর সাথে আমরা আ কে যুক্ত করব, হয়ে গেল ও আ, ও আ, ও এর সাথে আ, ও এর সাথে আ, ও আ। দেখেন কিভাবে বসছে, ভালো মতো খেয়াল করেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, লেখার সময় আপনাদের প্রায় ভুল হবে। দেখেন ও, আমি লিখছি, লেখার পরে আমি টান দিয়েছি, এই দেখেন এটা কিন্তু মিড পয়েন্টে নাই, এটা কিন্তু একদম এক্স্যাক্টলি এই বরাবর নাই, এই টাকটা আপনারা যদি মনে করেন এটা মিড পয়েন্টে আছে তাহলে ভুল করবেন, এটা মিড পয়েন্ট থেকে একটু নিচে আছে, দেখেন এটা মিড পয়েন্ট, এইটা হচ্ছে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট বরাবর থাকতে হবে। এখন দেখেন দাগটা কিভাবে হচ্ছে, এই যে খাড়া দাগটা দেখতে পাচ্ছেন, ও এর যে খাড়া দাগটা, তার এই মাঝ বরাবরে ইনি বসছেন, এই মাপটা আপনাদেরকে মাথা রাখতে হবে, তাহলে আপনাদের লেখা সুন্দর হবে। এবং যেহেতু উপরের অংশ বেশি উপরে আছে, ফলে নিচের অংশটা কিন্তু অল্প নিচে আছে, মানে হচ্ছে কি একদম মাঝখানে যেটা হইতে পারতো, লাইক আপনি যদি বলতে চান যে আমরা মিড পয়েন্টে দিতে, স্যার আমরা এভাবে লিখতে পারতাম, এই যেমন ধরেন এই যে মাঝ বরাবর আনলাম, এই যে মাঝখান বরাবর আনলাম,
এই ও। এখন কি হবে ঘটনা, আপনি যখন যদি এভাবে লিখতে যান, আপনি পেঁচায় ফেলবেন ফটকে লিখতে গিয়ে, যেটা কি লিখছি আমি, এটা কি এটা কি কোনো দাগ, এটা কি ই, এটা কি কোনো ভুল, আপনি বুঝতে পারবেন না। এইটাকে সংশোধন করার জন্য কোরিয়ানরা এটাকে পজিশনটাকে একটু উপরে উঠাই দিছে, আয়ের পজিশন একটু উপরে। আবার আপনাদেরকে দেখাচ্ছি। আগে হচ্ছে ও, তারপরে যে দাগটা আমি দেব আয়ের, তার দুই ভাগ থাকবে উপরে, এক ভাগ থাকবে নিচে, দুই ভাগ উপরে, এক ভাগ নিচে, এবং মাঝখানে দাগটা হবে এই দাগের মাঝ বরাবর, আনুমানিক মাঝ বরাবর। একটু উপরে টেনে ছিল সমস্যা নেই, বাট মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন। এটা একটু উপরে উঠে গেছে, আমি একটু টানতে দিয়ে মাথাটা উঠাই দিই উপরের দিকে। এই হচ্ছে আমাদের ওয়া। এখন আমাদের আয়ের যুক্ত স্বরবর্ণ কি ছিল আপনাদের নিশ্চয় মনে আছে? এ। আয়ের যুক্ত স্বরবর্ণ ছিল এ। এটাকে আমরা এখন ব্যবহার করব এখানে। এই যে আমাদের ও সাথে এ। ঠিক এটার মাঝ বরাবরে আসবে এই দাগ, তারপরে ই। এই আমাদের হয়ে গেছে এ। ও এর সাথে এ, ও সাথে এ, হয়ে গেল ও এ। ও এর সাথে এ, হয়ে গেল ও এ। এখন এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। এটার সাইনের সাথে এর উচ্চারণটার মিল নেই, শুধুমাত্র এটা আপনাদের মাথা রাখতে হবে। সেটা কি, ও এর সাথে ও এর সাথে এ বসেছি, আমরা কিন্তু ইটা ব্যবহার করিনি। আমি বলছিলাম ইটা ম্যাক্সিমাম জায়গায় আসবে, এখন এখানে আসবে আমাদের ই। এই যে শুধু ই। এখন আপনারা বলতে পারেন এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই, হওয়ার কথা কি ছিল ওই। এই জায়গাটাতেই ইম্পর্টেন্ট মার্কিং করে রাখবেন, এটা ওই হবে না, এটা কি হবে, ওয়ে। ওয়ে, ইংরেজিতে আমরা যদি লিখি WAY, ওয়ে মানে রাস্তা, এটা আমাদের হচ্ছে ওয়ে। এই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এটা উচ্চারণ কি হবে, ওয়ে। আপনাদেরকে আবার লেখা দেখাচ্ছি। ও সাথে ই, হয়ে গেল ওয়ে। এই হচ্ছে আমাদের ওয়ে। তাহলে আমরা যে তিনটা শিখলাম, কি কি শিখলাম? ও এর সাথে আ, ও এর সাথে এ, এবং ও এর সাথে ই, হয়ে গেল ওয়া, ওয়ে, এবং ওয়ে। ওয়া, ওয়ে, ওয়ে। ওকে। এখন আমরা লিখব উ দিয়ে তিনটা, যেটা বলেছিলাম ও দিয়ে তিনটা আমরা লিখছি, এখন আমরা লিখব উ দিয়ে তিনটা। ও এর সাথে আয়ের সম্পর্ক বলছিলাম, সেই প্যাটার্নটা যদি খেয়াল করেন তাহলে আপনারা এটা এই তিনটা আপনাদের কাছে সমান হয়ে যাবে। আমি প্রথমে লিখলাম উ, এর সাথে কার সম্পর্ক ছিল, অ। এই যে এই দাগের মাঝ বরাবর এখানে আমি অয়ের টান দেব, এখান থেকে আমি এটাকে টান দিলাম, এই দাগটা সমান হবে। আমার হাতে বাড়ি খেয়ে একটু বাঁকা হয়ে গেছে। এই হচ্ছে উ অ, উ অ, উ অ। হালকা এক সুতা ফাঁক রাখতে পারেন, কিন্তু খুব বেশি যাতে ফাঁক না হয়, ফাঁক হলে কিন্তু খুবই বিশ্রী লাগবে। আবার আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের উ, এই হচ্ছে, দেখেন টান টান দিছি কি এই দাগ বরাবর, একটু বাইরে টান দেব, এরপর এখান থেকে আমি টান দিয়ে নিচে নামাবো।
এই দাগের সমান সমান আছে, দেখেন এই দাগটা কিন্তু ক্রস করে নেই, এই দাগের মাথা বরাবর আছে, এটা আছে এটা ঠিক মাঝ বরাবর, এবং উপরে আছে 2 ভাগ, এখানে আছে 1 ভাগ, এ হচ্ছে আমার 3 ভাগ। হয়ে গেল উ অ। 2 নম্বরটা হচ্ছে অ এর যুক্ত স্বরবর্ণ কি ছিল? এ। একটু মনে করলে পাবেন এ। আমাদের এই হচ্ছে উ, সাথে এ, হয়ে গেল আমাদের উয়ে। উ এ, উয়ে। আমাদের 2টা হয়ে গেছে, সর্বশেষ ছিল আমাদের 3 নাম্বার, উ সাথে ই। এটা নর্মাল হবে, আমাদের ও এর সাথে ই লাগাতে হয়ে গেছিল ও এ, কিন্তু উ এর সাথে ইটা নর্মালি হবে উ সাথে ই, হয়ে গেল কি উই। আমরা যেটা ইংরেজিতে লিখি উই, অর্থাৎ আমরা। তাহলে কি দাঁড়াচ্ছে? উই। উ এর সাথে ই, উই। তাহলে আমাদের তিনটা কি কি দাঁড়াচ্ছে, আমরা কি পাচ্ছি? প্রথমে হচ্ছে উ, সাথে আছে অ, উ অ। তারপর আছে উ, সাথে আছে উ, সাথে আছে এ, উয়ে, এবং উ, সাথে আছে ই, উই। হয়ে গেল উ অ, উয়ে, উই। উ অ, উয়ে, উই। আর আমাদের বাকি রইল কয়টা? একটা। আমরা প্রথম 10টা আমাদের শেখা হয়ে গেছে, আমাদের আর বাকি আছে একটা, সেটা হচ্ছে আমাদের সর্বশেষ ছিল উ। সর্বশেষ ছিল উ, তার সাথে ই। 3 ভাগের 2 ভাগ উপরে, 1 ভাগ নিচে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় ভাই, এটাও কিন্তু বড় ভাই, তাই দুইটা দাগই কিন্তু সেম। হালকা হয়তো বা 1 সুতো ফাঁক থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু খুব বেশি যাতে ফাঁক না থাকে। এটা আমাদের হচ্ছে উই। একটু লম্বা টান দেবেন, যাতে আপনি বুঝতে পারেন আপনি কোনটা পড়তেছেন, কারণ কি আমাদের এটা কিন্তু 2টা আছে, একটা হচ্ছে উ এর সাথে ই, এটা কিন্তু উই, আর এটা হচ্ছে উ এর সাথে ই, এটা কিন্তু উই। দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট শব্দ এবং টোটালি ডিফারেন্ট অর্থ। এই কারণে আপনারা অবশ্যই এটাকে ডিফারেন্সিয়েট করবেন, এটাকে নর্মালি বলবেন উই, আর এটাকে বলার সময় একটু টান দিবেন নিজেকে বোঝানোর জন্য, এটার শব্দটা গলার ভিতর থেকে আসবে। তবে আপনারা যেহেতু এখনো নতুন, তাই আমরা যখন লিসেনিং এ পড়বো তখন আপনারা এটার ব্যাপারে অভ্যস্ত হয়ে যাবেন। এটা কি হবে? উই, উই, উই। এখন যদি আমরা এখন যদি আমরা আবার রিক্যাপ করি, আমরা আজকে কি কি শিখলাম? আমাদের যুক্ত স্বরবর্ণ আমরা শিখছি 10টা, 11টা। প্রথমে হচ্ছে আমাদের আ এর সাথে ই, হয়ে গেল এ। ইয়া এর সাথে ই, হয়ে গেল ইয়ে। অ এর সাথে ই, হয়ে গেল এ। ইয় সাথে ই, ইয়ে। ও এর সাথে আ, ওয়া। ও এর সাথে এ, ও এ। ও এর সাথে ই, ওয়ে।
ও এর সাথে এ, তাহলে হলো ওয়ে। উ এর সাথে অ, উঅ। উ এর সাথে এ, উ এর সাথে এ। স্যার আপনার মাইকটা মিউট হয়ে আছে। ও আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে আবার তিনটা শেষে কিনা দেখাই। উ এর সাথে অ, উঅ। উ এর সাথে এ, উয়ে। উ এর সাথে ই, উই। ইউ এর সাথে ই, উই। কি কে দাঁড়াচ্ছে? এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওয়ে, উও, উয়ে, উই, উই। এই হচ্ছে আমাদের 11টি যুক্ত স্বরবর্ণ। এ, এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওয়ে, উও, উয়ে, উই, উই। এই হচ্ছে আমাদের 11টি যুক্ত স্বরবর্ণ। আচ্ছা, এখন এ পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে বলতে পারেন। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আমাদের হচ্ছে 14টি। মূল ব্যঞ্জন বর্ণ যেটা, মূল ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 14টি। কি কি? আমি যে অর্ডারে শিখাবো, যে ক্রমান্বয়ে শিখাবো, এক্সকিউজ মি, যে ক্রমান্বয়ে শিখাবো সেটাকে কিন্তু বারবার বলতেছি, আপনারা ফলো করবেন। ব্যঞ্জন বর্ণ ছিল আমাদের 14টি। আমাদের প্রথমটা হচ্ছে গিয়ক। বাংলা উচ্চারণ করলে গিয়ক। দেখতে কেমন? অফিসিয়াল। অফিসিয়াল বা প্রিন্টেড যে কোনো জায়গায় আপনার কম্পিউটার টাইপিং, লাইক এটা কি বলে, স্টেনোগ্রাফ, বা আপনার কম্পিউটার টাইপিং না, আপনার ওই যে আগের দিনে যে টাইপিং করতো মেশিনগুলোতে, ওগুলাতে বা অফিসিয়াল লেখাগুলোর মধ্যে তারা এটা ব্যবহার করে গিয়কটাকে এভাবে। ঠিক আছে? কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে এরকম। এটা হচ্ছে আপনার চলিত। এটা আপনার লিখতে গেলে, আপনি লেখালেখি করেন, যে কোনো লেখালেখিতে আপনি অ্যাকচুয়ালি এটাই ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কি আপনার প্রিন্টেড ভার্সন, লাইক সাইনবোর্ড ভার্সন, লাইক অফিসিয়াল ফর্মাল ভার্সন। কিন্তু এটার ব্যবহার ওইসব জায়গায় সীমাবদ্ধ, সব জায়গায় এটা ব্যবহৃত হয়। আবার আপনাদেরকে দেখাচ্ছি।
এটা তো সিম্পল, প্রথমটা তো সিম্পল, সোজা নামছে, এটা সোজা নামছে। দুই মাথায় কিন্তু সমান হবে একদম। এই মাথাটা কিন্তু সাইজে সেম, লেন্থ সেম হবে। কিন্তু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, মাথাটা এটা ছোট হবে, ল্যাজটা বড় হবে। এটা সেভেনের মতো হবে না, এটা সেভেনের মতো হবে না। আবার এটা এরকম হয়ে এরকম হয়ে যাবে না, একদম প্যারালাল, যে টানটা হচ্ছে এরকম হবে না। এটা কিরকম হবে, টান দেন, নিচের দিকে খাটান দিয়ে ছেড়ে দেন। আবারও দেখাচ্ছি, টান দেন, ছেড়ে দেন। এটা হচ্ছে আমাদের গিয়ক। এই গিয়কের উপর ভিত্তি করে আমাদের আরো বেশ কয়েকটা আছে, লাইক সাংগিয়ক, যুক্ত ব্যঞ্জন বর্ণ। তারপরে আছে আপনার ক্ষিয়ক, তারপর আপনার আছে জিয়ক, তারপর আছে আপনার শিয়ক। এরকম চারটা আছে, আপনার পাঁচটা আছে টোটাল এই ফিগারটাকে ব্যবহার করে। কোনোটার এই মাথাটা আছে, কোনোটার এই মাথাটা নাই, এভাবে করে করে ব্যবহার করছে। সামনে দেখবো, সামনে গেলে। এটা হচ্ছে আমাদের গিয়ক। দুই নম্বরটা হচ্ছে আমাদের নিয়ন। নিয়ন হচ্ছে গিয়কের ঠিক উল্টা ভার্সন, নিয়ন। এটা যেমন আছে ঠিক তেমনই নিয়ন। এই মাথা এই মাথা সমান হবে, নিয়ন। এরপরেটা হচ্ছে আমাদের দ্বিগুত। দ্বিগুত, দেখেন কিভাবে লিখতেছি, খেয়াল করেন। আগে উপরে টান দিয়েছি, তারপরে নিয়ন। আমরা যেভাবে লিখি, এখন আপনি বলতে পারেন স্যার আমি তো এভাবে লিখলেও হয়, তাই না? দেখতে একই রকম হচ্ছে। ওই যে একটা কথা বলে দিয়েছিলাম, কোরিয়ানরা এভাবে লেখে, তাই আপনারা এভাবেই লিখবেন। আবারও দেখাচ্ছি, দ্বিগুত। এই দাগ সমান, এই দাগ সমান, এই দাগ সমান, যেভাবে লেখে এভাবে লেখে, টান দিয়ে, দ্বিগুত। তারপরে রিয়ল। রিয়ল হচ্ছে সিম্পল, পাঁচের উল্টা। আমরা যে ফাইভ লিখি, ফাইভের উল্টা, বা এস এর উল্টা। আবার দেখেন, এভাবে টান, 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 রিয়ল। এরপর হচ্ছে আমাদের মিয়ম। মিয়ম সিম্পল, গিয়ক, নিয়ন। আপনি বলতে পারেন আনতে স্যার এভাবে লিখলে কি সমস্যা? একই কথা বারবার বলতেছি, কোরিয়ানে যেভাবে লেখে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ওরা প্রথমে লেখে গিয়ক, তারপর লেখে নিয়ন, হয়ে গেল আমাদের মিয়ম। এই আমাদের মিয়ম, চার কোনা দাগ সমান হবে। বিয়প। বিয়পটা হচ্ছে ইউর মতো মাঝখানে একটা দাগ। আবার দেখাচ্ছি, মাঝখানে একটা দাগ। আবারও দেখেন, মাঝখানে একটা দাগ। এই হচ্ছে আমাদের বিয়প। এরপরটা হচ্ছে আমাদের শিয়ত। শিয়ত, আপনাদেরকে বলছিলাম গিয়কেরটাই এখানে বসতেছে, এখানে কিন্তু শুধু মাথাটা থাকবে না, বাঁকাটা থাকবে।
গিয়কের বাঁকা দাগটা মনে আছে? এই যে এটা গিয়ক, মাথাটা মুছে দিলে যেটা থাকতেছে এই দাগের সাথে একটা লেজ লাগবে। আবারও দেখেন, লেজ। এই মাথারই মাথা সমান হবে, দেখছেন? সমান হচ্ছে। তাহলে কি আসতেছে? শিয়ত। এবং মিড পয়েন্ট, পুরো 14টার মধ্যে মিড পয়েন্ট 8 নাম্বারটা হচ্ছে ইয়ং। ইয়ং হচ্ছে ডিমের মতো একটা ওয়াও। এটাকে আপনি অ এভাবে লিখতে পারেন, কিন্তু সাধারণত এটা সৌন্দর্য হচ্ছে এটা রসগোল্লার মতো হবে, এটা ডিমের মতো হবে না। ডিম বলতে ডিম যেমন লম্বাটে হয় এরকম না, এটা রসগোল্লার মতো হবে। তাহলে কি হবে? রসগোল্লার মতো একটু পাশাপাশি চ্যাপ্টা হবে। এই হচ্ছে আমাদের ইয়ং। এখন আমরা এই প্রথম আটটাকে যদি, আটটা না কটা হলো? গিয়ক, নিয়ন, দ্বিগুদ, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়প, ইয়ং, হ্যাঁ আটটা। এই আটটাকে যদি আমরা ইয়া করি, রিক্যাপ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? গিয়ক, নিয়ন, দ্বিগুদ, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়র, ইয়ং। হয়ে গেল আমাদের আটটা। গিয়ক, নিয়ন, দ্বিগুদ, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়র, ইয়ং। এটা হচ্ছে এদের নাম। আপনাদেরকে আমি যেটা শেখাচ্ছি এটা হচ্ছে এদের নাম, কিন্তু এদের উচ্চারণ কিন্তু না। আমরা আগে নাম অনুসারে শিখব, এরপরের ক্লাসে আমরা উচ্চারণ সহকারে শিখব, যাতে আপনাদের কনফিউশন তৈরি না হয়। গিয়ক, নিয়ন, দ্বিগুদ, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়র, ইয়ং। আশা করি এটুকু আপনাদের সবার লেখা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে জিয়ত। জিয়ত, দেখেন আমাদের গিয়ক ছিল যেটা, এটাই আসতেছে, সাথে আপনার একটা লেজ আসতেছে। এই হচ্ছে আমাদের জিয়ত। আপনি যদি শিয়তকে চিন্তা করেন, শিয়ত শুধু মাথায় একটা নক্তা লাগালেই জিয়ত হয়ে যাচ্ছে। অথবা গিয়ক, গিয়ক একটা লেজ লাগালেই জিয়ত হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের জিয়ত। আপনারা বইয়ের মধ্যে কিরকম পাবেন? বইয়ের মধ্যে তারা এইভাবে দেখায়, বুঝতে পারতেছেন? এটা হচ্ছে আপনার প্রিন্টিং, লাইক সাইনবোর্ড, ব্যানার, এসব জায়গায় আপনি এসব পাবেন। কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু এভাবে লেখে না, তারা লেখে কিভাবে? এভাবে, জিয়ত। এর পরেরটাও সেম সেম, চিয়ত। জিয়তটাই আমরা লিখবো শুধু একটা নক্তা দিয়ে, একটা নক্তা দিয়ে। অবশ্যই নক্তাটা মাথা বরাবর সমান হবে না, একটু ছোট হবে। এখন আপনারা জানেন কোরিয়ান লেখা চায়না থেকে আসছে, তাই চাইনিজরা যখন কোরিয়াতে আসে তারা কথা বলতে পারে স্মুথলি, কিন্তু তারা লিখতে পারে না, যেহেতু এটা হানগুল। কিং সেজং উনি এই সব ভাষাটা উৎপন্ন করছেন, আবিষ্কার করছেন। কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি না, অনেক অর্থই চাইনিজদের থেকেই নেওয়া, যেহেতু তারাও চাইনিজ ছিল এক সময়। তো এই কারণে চাইনিজ ক্যারেক্টারের একটা প্রভাব ওদের উপরে আছে, তাই অনেক জায়গায় চাইনিজ ক্যারেক্টারের প্রভাবে দেখতে পাবেন এই নক্তাটা অনেক সময় মাথায় খাড়া থাকতে পারে, এভাবে থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে। তো এগুলো দেখে ঘাবড়াবেন না। একটাই নক্তা আছে জিয়তের উপরে, এই নক্তা থাকার মানে হচ্ছে এটা হচ্ছে ছিয়ত। নর্মালি এটা তারা এভাবে লেখে, অনেক জায়গায় তারা এভাবে লিখতে পারে। এরপর হচ্ছে আমাদের খিয়ক। খিয়ক,
আমরা গিয়কই লিখবো, সাথে একটা প্যারালাল সমান করে একটা দাগ দেব। এই হচ্ছে আমাদের ক্ষিয়ক। এটা কিন্তু এরকম না, এটা কিন্তু এরকম হবে না। এটা কিরকম হবে? উপরের দাগের প্যারালাল দাগ বসবে। এভাবে আমরা গিয়ক লিখলাম, সাথে আমরা পেটে দাগ দিলাম। এভাবে লিখলাম, সাথে পেটে সমান দাগ দিলাম। এটার মাথা আর এটার মাথা সমান হবে, সমান একটা দাগের মধ্যে থাকবে। ঠিক আছে, আবারও দেখাচ্ছি। ক্ষিয়ক, তারপর হচ্ছে আমাদের থিয়ত। থিয়ত, এটা আপনার ইংরেজি ই এর মতো লাগবে, কিন্তু ইংরেজি ই এর সাথে এর পার্থক্য হচ্ছে ইংরেজির ই এর দুই মাথা বড়, এক মাথা ছোট, আর এটার তিন মাথাই সমান। এই হচ্ছে আমাদের ই এর সাথে থিয়তের পার্থক্য। তবে কোরিয়ানরা লেখার সময় এই কোণা দুটাকেও ছোট করে দেয়, যেমন এরকম করে এসে এভাবে দেয়। দেখেন এখানে একটা গোল হয়ে গেছে। তা আপনি যদি এভাবে লেখেন, দ্বিগুতের দ্বিগুত লেখেন আগে আপনি আমরা আগে দ্বিগুত লিখলাম, সাথে মাঝখানে টান দিলাম, কোনো সমস্যা নেই। আপনি এভাবে আচ্ছা একটু দাঁড়ান। আপনি যদি এভাবে লেখেন কোনো সমস্যা নাই, তবে সুন্দর হচ্ছে এভাবে লেখা। এটা হচ্ছে আমাদের থিয়ত। কি কি আসলো? জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত। এরপর হচ্ছে আমাদের ফিয়প। ফিয়প, ফিয়পটা কেমন? বড় ভাই, ছোট ভাই, বড় ভাই। এ হচ্ছে আমাদের ফিয়প। আবার দেখাচ্ছি, বড় ভাই, ছোট ভাই, বড় ভাই। এখন আমি এটাকে কেন বলতেছি বড় ভাই ছোট ভাই? কারণ আপনি যদি বড় ভাই, বড় ভাই, বড় ভাই দেন, সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। কারণ কি, মাঝখানের খাড়া দুটো দাগ একটু ছোট হবে উপরের দুই দাগের তুলনায়। তাই বড় ভাই, ছোট ভাই, বড় ভাই। এই হচ্ছে আমাদের ফিয়প। এই হচ্ছে আমাদের ফিয়প। তাহলে কি কি আসলো? জিয়ত, ছিয়ত, খিয়ত, থিয়ত, ফিয়প, সর্বশেষ হিয়ত। হিয়ত, হিয়ত হচ্ছে কিরকম? উপরে একটা নক্তা, তারপর একটা বড় ভাই, তারপর রসগোল্লা। উপরে একটা নক্তা, তারপর একটু বড়, তারপরে রসগোল্লা। এই হচ্ছে আমাদের হিয়ত। একইভাবে উপরে নক্তা মানে বুঝতে পারতেছেন, চাইনিজ ক্যারেক্টার অনেক সময় এটাকে এভাবেও লিখতে পারে, এটা এভাবে থাকতে পারে। কনফিউজড হবেন না। এ হচ্ছে আমাদের হিয়ত। এখন যদি আমরা রিক্যাপ করি সবগুলো, শেষের ছয়টাকে যদি আমরা রিক্যাপ করি, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ত, হিয়ত। এটা একটু অসুন্দর হয়েছে। হিয়ত। এই হচ্ছে আমাদের বাদবাকি ছয়টা। প্রথমে ছিল আটটা, পরের ছয়টা। জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ত, হিয়ত। এই ছয়টা লিখে আমাকে এখনই পাঠায় দেন। স্যার ছিয়তের পরোটা কি স্যার? খিয়ক, ছিয়তের পরে ছিল খিয়ক, বিয়োগ দিয়ে পেটের মাঝখানে টান। এটা হচ্ছে আমাদের খিয়ক।
থিয়ত, খিয়কের পরে ছিল থিয়ত, এটা ছিল থিয়ত। খিয়কের পরে ছিল থিয়ত। অনেক, বিয়পের এটা প হবে, বিয়ম না, বিয়প। অনেক, আপনার এখানে হ্যাঁ মার্কিং করছেন বিয়পে, এটা প হবে না, এটা হবে, এরা ম হবে না, এটা হবে প, বিয়প। বর্ষকার বি, অন্তস্তীয় প, বিয়প। গিয়ক, নিয়ন, দ্বিগুত, রিয়ল, নিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং। আচ্ছা, রেজাউল করিম, ছিয়তের মাথাটা, নক্তাটা পাশে সরে গেছে, এটা একদম মিড পয়েন্টে থাকবে এবং একটু ছোট হবে, বাদ বাকিগুলো সুন্দর হয়েছে। জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ক, হিয়ত। হুম, আফসানা সুন্দর হয়েছে। আলিফ, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ক, হিয়ত। সুন্দর। সাবিকুন নাহার, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ক, হিয়ত। ওকে। মেহেদি শুভ, জিয়ত, ছিয়ত, ছিয়ত, মানে এই গিয়কটা আপনারা লিখতে পারলে বাদ বাকিগুলো লেখাগুলো আপনার লাইনে চলে আসবে। আর দেখেন জিওতের লেজটা অনেক নিচে লম্বা হয়ে নেমে গেছে, একটু আগে বলছিলাম জিওতের লেজটা সুন্দরভাবে সমান সমান হবে, ওর অন্য মাথা যেমনে গেছে এই মাথাটা সেই যেভাবে যাবে। দেখেন এই হচ্ছে আমার একটা মাথা, এখান থেকে আমি টান দিলে ঠিক অ্যাঙ্গেলটা দেখেন একটা সুন্দর একটা অ্যাঙ্গেলে আছে, ও কোণটা দেখেন সুন্দর আছে, এই মাথা আর এই মাথা সমান জায়গায় আছে, ব্যাপারটা যাতে এমন হয়। ঠিক আছে, যেটাই লেখেন না কেন ব্যাপারটা যদি এরকম হবে তাহলে দেখতে সুন্দর লাগবে। প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার সৌন্দর্য বেড়ে যাবে। হিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। মেহেদি শুভ সুন্দর। মাহিন, জিয়ত, চিয়ত, খিয়ক, থিয়ত। হ্যাঁ, মাহিনের জিয়ত, চিয়ত, গিয়কের এটা অনেক গোল হচ্ছে, লাইক এমন গোল হচ্ছে, এটা হবে না, দেখতে সুন্দর লাগে না, এটা খাড়া টেনে নামায় দেন, একটু নামায় দেন, একটু নিচের দিকে টান দিয়ে নেমে দেন, নিচের দিকে নেমে দেন, নিচের দিকে টান দিয়ে নেমে দেন, তাহলে দেখবেন আপনার বাদ বাকিগুলো পজিশনে চলে আসবে। খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। রিফাত, জিয়ত, চিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। সুন্দর। নীলা, ইয়ং, জিয়ত, চিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। ফিয়ক, নীলা, আপনি একটা ভুল করেছেন, সেটা হচ্ছে আপনার শেষের যেটা ফিয়ক, এটা ফিয়ক না, এটা ফিয়প, প, অন্তস্তীয় প, ফিয়প, এটা হচ্ছে প, ফিয়প, নট ফিয়ক। ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। ওকে, এটা ঠিক করবেন। মাহবুবুল, আহ, কোথায়, জিয়ত কোথায় মাহবুবুল? খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। জিয়ত, ছিয়ত, জিয়ত ছিয়ত কই? জিয়ত ছিয়ত তো দেখতেছি না এখানে।
আচ্ছা, রেজাউল। শিওরটা আরেকটু সুন্দর করতে হবে। রেজাউল, এই যে বলেছিলাম, দেখেন, আগে নক্তাটা দেন, তারপরে টানটা দেন, তারপর পজিশনটা নিজের মতো বসে যাবে। আগে আপনি নকটা দেন, তারপর এটাকে এই টান দিয়ে মাঝখানে আনেন, এরপরে এই অনুযায়ী আপনি বড় টান দেন। অবশ্যই এই দাগটার চাইতে এটা বড় হবে, বড় হবে। তাই আগে এটা দিবেন, মিড বরাবর রেখে এরপর আপনি বড় করে টান দিয়ে সমান করে বসায় দেন, হয়ে গেল আপনার ছিয়ত। হ্যাঁ, এমনি সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা এখন যদি সবগুলো লিখি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? গিয়ক, নিয়ন, দ্বিগুদ, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। এই হচ্ছে আমাদের 14টি। এই দেখো একটু ছোট হয়েছে, সমান সমান হতে হবে। গিয়ক, নিয়ন, দ্বিগুদ, রিয়াল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। এই হচ্ছে আমাদের 14টি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণ আমরা দেখায় ফেলি। কারণ কি, আমরা যেমন স্বরবর্ণ দেখেছিলাম, যুক্ত স্বরবর্ণ ছিল, স্বরবর্ণ থেকেই আসছে। একইভাবে যুক্ত ব্যঞ্জন বর্ণ থেকেই আসছে। মোট আমাদের ব্যঞ্জন বর্ণ ছিল, যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি। কোন 5টি দেখেন, আমরা এখানে আইডেন্টিফাই করি। এই যে গিয়ক, দ্বিগুদ, বিয়প, শিয়ত এবং জিয়ত। এই হচ্ছে আমাদের 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ। যুক্ত বলতে কি বোঝাচ্ছি, খুবই সিম্পল, দেখাচ্ছি আপনাদেরকে এখনই। আমরা প্রথমে দেখিয়েছিলাম গিয়ক। যুক্ত ব্যঞ্জন বর্ণকে ওরা বলে সাং। সাং প্লাস নাম। যে ব্যঞ্জন বর্ণ আছে তার নামটা বসবে, তার আগে একটা শুধু সাং বসবে। লাইক সাং, গিয়ক। বুঝতে পারতেছেন, গিয়ক দুইবার, গিয়ক দুইবার, এটাকে বলে সাং গিয়ক। সাং গিয়ক। খুব বেশি কাছাকাছি হবে না, খুব বেশি দূরে হবে না, একটা মডারেট জায়গা ওরা থাকবে। এই এই টানটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে। এই এই দেখেন, খুব বেশি দূরত্ব ওদের মধ্যে নাই। এই হচ্ছে আমাদের প্রথম যুক্ত ব্যঞ্জন বর্ণ, সাং গিয়ক। এরপরে আমরা পেয়েছিলাম দ্বিগুত। নাম হবে সাং দ্বিগুত। দ্বিগুত দেখতে কেমন ছিল? এই যে দ্বিগুত, আরেকটা দ্বিগুত, দুটি মিলে সাং দ্বিগুত। খুব বেশি ফাঁক হবে না, কাছাকাছি হবে। সাং দ্বিগুত, সাং গিয়ক, সাং দ্বিগুত। এরপর হচ্ছে আমাদের পরবর্তী ছিল বিয়প। বিয়প আমরা জানি, বিয়প কোনটা, এটা হচ্ছে আমাদের বিয়প, সাং বিয়প, দুইটা বিয়প। সাং বিয়প মানে হচ্ছে আমাদের দুইটা বিয়প। আচ্ছা,
আপনাদের নামাজের ব্রেক এখন কি লাগবে? আপনারা নামাজ যাবেন? ব্রেক দেবো নাকি একবারে আমাদের এই 5টা ব্যঞ্জনবর্ণ দেখে আজকে ক্লাস শেষ করে দেবো? স্যার শেষ করে দিলেই বেটার হয়। ওকে, আচ্ছা। সাং বিয়প, দুইটা বিয়পে আমাদের সাং বিয়প হয়ে যাচ্ছে। আবার দেখাচ্ছি, বিয়প পাশাপাশি হবে, খুব বেশি দূরে হবে না, খুব বেশি কাছে হবে না। এই হচ্ছে আমাদের সাং বিয়প। তারপর আমাদের আসবে শিয়ত, শিয়ত, সাং শিয়ত। দেখেন, ওরা একটু টাচ করছে, এতটুকু পর্যন্ত সুন্দর। এর বেশি ক্লোজ ভালো লাগবে না, এর চেয়ে বেশি ফাঁক ভালো লাগবে না। এটা হচ্ছে এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড সাং শিয়ত, সাং শিয়ত। এই হচ্ছে আমাদের সাং গিয়ক, সাং দিগুত, সাং বিয়প, সাং শিয়ত। এবং আমাদের সর্বশেষটা হচ্ছে জিয়ত, জিয়ত। জিয়ত তো আমরা জানি, সাং জিয়ত। জাস্ট মাথার উপর দিয়ে নক্তা বসতেছে, জিয়ত। লিখতে লিখতে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তারা খুব বেশি ক্লোজ হবে না, একদম গায়ে গায়ে লাগানো থাকবে। এটা হচ্ছে সৌন্দর্য। এই হচ্ছে আমাদের সাংজিয়ত। আমাদের সর্বশেষ 5টা হয়ে গেল। তাহলে আমরা যদি রিক্যাপ করি, আমাদের টোটাল কি কি দাঁড়াচ্ছে? 5টা ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন বর্ণ কি কি দাঁড়াচ্ছে? সাংগিয়ক, সাংদিগুত, সাংবিউপ বা বিয়প, সাংশিয়ত, সাংজিয়ত। এই হচ্ছে আমাদের টোটাল 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা রিক্যাপ করলে কি দাঁড়ায়? আমাদের ব্যঞ্জন বর্ণ ছিল 14টি: গিয়ক, নিয়ন, দিগুত, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প এবং হিয়ত। এবং ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি: সাং গিয়ক, সাং দিগুত, সাং বিয়প, সাং শিয়ত, সাং জিয়ত। এই হচ্ছে 5টি, টোটাল হচ্ছে 19টি। 21টি স্বরবর্ণ, 19টি ব্যঞ্জনবর্ণ, টোটাল আমাদের 40টি অ্যালফাবেট শেখা শেষ। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নতুবা আমরা আজকে এখানে শেষ করব। আমরা আগামী ক্লাসে এগুলোর উচ্চারণ কি হবে, ভাচ্চিম কি জিনিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারো কিছু বলা থাকলে বলতে পারেন। আর নতুবা আমাদের হোমওয়ার্ক হচ্ছে, আপনারা এগুলাই 3 পাতা আমাকে লিখে পাঠাবেন। সর্বর্ণ যেভাবে লিখে পাঠিয়েছেন এভাবে লিখে পাঠাবেন। যারা লিখে পাঠাবেন তাদের ভুল আমি ধরা দিতে পারবো, তারা নিজেদেরকে রেকটিফাই করতে পারবেন। যারা লেখা পাঠাবেন না তাদেরকে আমি রেকটিফাই করতে পারবো না, তারা কিন্তু আমার গাইডেন্সের বাইরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আর যদি কিছু বলা না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করব। স্যার লেখার সময় যদি সাংসিয়াত আর সাংজিয়তের মধ্যে মানে স্পেস থাকে, লাগালাগি না থাকে, ওই ক্ষেত্রে কি মেজর কোনো ইস্যু হবে? কোনো ইস্যু হবে না, তবে ব্যাপারটা একটু খেয়াল করেন। লাইক, আপনারা যদি বাংলায় লেখেন পদ্মা, পয়দয় ময় আকারে মা, পদ্মা, রাইট? এখন আপনি যদি এটাকে এভাবে লেখেন, পয়দয় ময় আকারে মা, দেখতে কেমন লাগবে? ভালো লাগবে না। অথবা আপনি যদি আর একটু কাছাকাছি লেখেন, এখানে এসে ম লেখেন, ভালো লাগবে না, তাই না? আপনি যত কাছে যেতে পারবেন, ক্লোজ যেতে পারবেন, ততই সুন্দর। হ্যাঁ, প্রথম দিকে আপনি নিজেকে দোষারোপ করেন না। আপনার যত লিখবেন আপনার এটার মধ্যে সৌন্দর্য চলে আসবে। এই যে যেমন জিয়ত আপনি লিখতেছেন, এমন ভাবে লেখার চেষ্টা করেন যাতে ওদের হালকা টাচ থাকে। অথবা একটু ফাঁক লেখেন, সমস্যা নেই। যদি একটু ফাঁক রাখেন, সমস্যা নেই। একটু ফাঁক থাকুক, সমস্যা নেই। কিন্তু যাতে খুব বেশি ফাঁক না হয়ে যায়। যেমন আপনি এখানে এভাবে লিখলেন, এটা কিন্তু দুইটা হয়ে গেছে না?
এত বড় ফাঁক রাখ যাতে আপনার চোখে যাতে না পড়ে। একটু ফাঁক থাকলে সমস্যা হবে না, বেশি ফাঁক থাকলে দেখতে অসুন্দর লাগবে।